আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। রাজনীতির ঊর্ধ্বে থেকে ক্রীড়া নৈপুণ্যে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আহ্বান। প্রথমবারের মতো খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান। স্থল অভিযানে ইরানে 10,000 মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা। যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হলে ইরানের জ্বালানি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি। দুবাইয়ে জলাবদ্ধতার অবসানে মেগা প্রকল্প তাসরিফ 30 বিলিয়ন দিরহামের এই প্রকল্প 2033 সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য। এবং সামরিক প্রধানের পদ থেকে পদত্যাগ করে মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সিনিয়র জেনারেল মিং অং হ্লাইং। সংসদীয় অধিবেশনে ঘোষণা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও টিম স্পিরিটে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দেশকে এগিয়ে নিতে ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো বিশিষ্ট ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। 30 এপ্রিল সিলেট থেকে নতুন কুড়ি স্পোর্টস শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল রায় রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের প্রতিশ্রুতি পূরণে কাজ করছেন তারেক রহমান। এরই মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন কর্মসূচি, উপাসনালয় ব্যক্তিত্বদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। এবার ক্রীড়াবিদদের জন্য চালু করলেন ভাতা প্রদান কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশিষ্ট ক্রীড়াবিদদের প্রথমবারের মতো শুধু ভাতা প্রদানই নয়, দেয়া হয়েছে ক্রীড়া কার্ড। আর আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা ক্রীড়া ব্যক্তিত্বদের দেওয়া হয়েছে সম্মাননা। দেশের মুখ উজ্জ্বল করা ক্রীড়াবিদদের পাশে সরকার সব সময় থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই। আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। ক্রীড়াবিদদের দেশের সম্মানকে সবার আগে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কুড়ি স্পোর্টস শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন কুড়ি স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইরানে স্থল অভিযানের জন্য 10,000 সেনা পাঠানোর কথা ভাবছে পেন্টাগন। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তাদের মাটিতে মার্কিন সেনারা এলে জ্বালিয়ে দেয়া হবে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাথে শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। পাশাপাশি ট্রাম্প এও জানিয়েছেন ইরানের জ্বালানি তেল ও খার্গ দ্বীপের দখল চান তিনি। আর মধ্যপ্রাচ্যের সংঘাত জুন পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে ইরানের নৌবাহিনীর প্রধান আলীরেজা তাংসিরি গুরুতর আহত হওয়ার পর সোমবার মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ IRGCর এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায়। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুযায়ী পারস্য উপসাগরের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে রয়েছে 50,000 সেনা। সম্প্রতি যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলিতে করে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে অতিরিক্ত 3,500 সেনা। ইরানে স্থল অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চলে আরও 10,000 সেনা পাঠানোর কথা ভাবছে পেন্টাগন। স্থল অভিযানের তোড়জোড়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই দাবি করছেন ইরানের সঙ্গে আলোচনার কথা। এবার জানিয়েছেন পাকিস্তানের দূতদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা এগোচ্ছে, শিগগিরই হতে পারে চুক্তি। ট্রাম্পের বহুমুখী কথা আর কাজের প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার প্রস্তাব দিচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি হুঁশিয়ার করে বলেছেন, মার্কিন স্থল সেনাদের অপেক্ষায় আছেন তারা, সেনারা আসলেই জ্বালিয়ে দেওয়া হবে। و بعد دیگه سیستم اونچه واسه بعدم میگه گزارش بده به کنگره بگه من تا الان 100 میلیون بشکه نفر اینجا ইরাকের বাগদাদে সোমবার ভোরে মার্কিন ভিক্টোরি ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। একটি ড্রোন ঘাঁটিতে আঘাত এনেছে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা সূত্রগুলো। ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই সামরিক খাতে বরাদ্দ বাড়িয়ে বাজেট পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। তেহরানের পর ইরানের ইস্পাহান শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওসমা বান্দান গ্রামে একটি আবাসিক এলাকায় হামলায় নিহত হয়েছেন 6 জন। ইরান যুদ্ধ ও অভিবাসন বিরোধী নীতিসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে অংশ নিচ্ছেন লাখো মানুষ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ওয়াশিংটন থেকে ক্যালিফোর্নিয়া, ট্রাম্প বিরোধী নো কিংস বিক্ষোভে উত্তাল আমেরিকা। শুধু যুক্তরাষ্ট্রই নয়, অনেক দেশে ছড়িয়ে পড়া আন্দোলনের অংশ নিয়েছে লাখ লাখ মানুষ, যার মাধ্যমে আমেরিকা দেখেছে এক নজিরবিহীন দৃশ্য। নেতৃত্বহীন এই আন্দোলনে যেমন রয়েছে শক্তি, তেমনি দুর্বলতা। এই আন্দোলন কতটা সাফল্য পাবে, নাকি হয়ে থাকবে শুধু প্রতীকী প্রতিবাদ, বিশ্লেষণ করেছেন পান্না আক্তার। কোনো রাজদণ্ড নেই, নেই কোনো মুকুট, তবু রাজপথ আজ প্রকম্পিত একটি স্লোগানে, নো কিংস, অর্থাৎ আমাদের কোনো রাজার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের হাজারো শহরে জনস্রোত, নিউ ইয়র্কের আকাশচুম্বী দালানের নিচ থেকে শুরু করে টেক্সাসের শান্ত শহর, সবখানেই একই গর্জন। কিন্তু কেন হঠাৎ এই রাজা না চার লড়াই? কেন লাখো মানুষ আজ দাবি তুলছেন যে গণতন্ত্রে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন? ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ব্যবহারের ধরন এবং তার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ। আন্দোলনের মূল দর্শনটি নেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের জন্মলগ্ন থেকে ক্ষমতা কোনো ব্যক্তির হাতে কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের কাছে। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, হোয়াইট হাউস কোনো রাজপ্রাসাদ নয় এবং প্রেসিডেন্ট কোনো রাজা নন। এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি যা, সেটাই আবার এর সবচেয়ে বড় দুর্বলতা। শক্তি, এর কোনো একক নেতা নেই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একে দ্রুত ছড়িয়ে দিয়েছে। দুর্বলতা, নির্দিষ্ট নেতা না থাকায় দাবিগুলো এক এক জায়গায় এক এক রকম। কোথাও গাজ্জা ইরান ইস্যু, কোথাও গর্ভপাতের অধিকার, আবার কোথাও দ্রব্যমূল্যের বৃদ্ধির ক্ষোভ। বিশেষজ্ঞদের প্রশ্ন, যখন হাজারো দাবি এক হয়ে যায়, তখন কি মূল লক্ষ্যটি হারিয়ে যায়? সরকার যদি আজ আলোচনার টেবিলে বসতে চায়, তবে কথা বলবে কার সাথে? হোয়াইট হাউস এই আন্দোলনকে পাত্তাই দিচ্ছে না। তাদের দাবি এটি শুধু রাজনৈতিক নাটক ও অ্যাক্টিভিস্টদের অতিরঞ্জিত প্রতিক্রিয়া। রয়টার্স ও গার্ডিয়ানের মতে, সরকার দাবি মানার বদলে আন্দোলনকে ছোট করে দেখানো এবং নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়েছে। রাজপথে লাখো মানুষ থাকলেও নীতি নির্ধারণী পরিবর্তনের কোনো লক্ষণ নেই। 1. উত্তেজনা বাড়লে দেশজুড়ে সংঘাত ও সামাজিক বিভাজন চরম আকারে নিতে পারে।
2. যদি দ্রুত কোনো দৃশ্যমান ফলাফল না আসে তবে দীর্ঘদিনের এই ক্লান্তি আন্দোলনকে স্তিমিত করে দিতে পারে। লাখো মানুষকে এক সুতোয় গাঁথা নিঃসন্দেহে এক বিশাল সাফল্য, কিন্তু প্রশ্ন রয়েই যায়, এই জনস্রোত কি কেবলই একটি প্রতীকী প্রতিবাদ হয়ে থাকবে, নাকি মার্কিন রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ঢেউ তুলবে? নো কিংস কি শেষ পর্যন্ত আমেরিকার রাজনীতিতে সত্যিই কোনো পরিবর্তন আনতে পারবে? সময়ের কাছেই রয়েছে সব উত্তর। পান্না আক্তার, চ্যানেল আই। প্রকৃতির খামখেয়ালিপনা আর জলবায়ু পরিবর্তনে মরু শহর দুবাইয়ে এখন বৃষ্টির চিরচেনা রূপ বদলেছে। পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 2033 সালের মধ্যে 30 বিলিয়ন দিরহামের মেগা প্রকল্প তাসরিফ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নির্মূলে বিশ্বকে তাক লাগিয়ে দিতে চায় মরু প্রশাসন। সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠানো তথ্য ও ভিডিওতে সুব্রত গাইনের রিপোর্ট। এক সময়ের শুষ্ক তপ্ত মরুভূমি এখন জলবায়ু পরিবর্তনের এক নতুন বাস্তবতার মুখোমুখি। গত কয়েক বছরে আমিরাতের আকাশে মেঘের ঘনঘটা আর অঝোরে বৃষ্টিপাত বদলে দিয়েছে স্বাভাবিক জনজীবন। তবে এই চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে বদ্ধপরিকর দুবাই প্রশাসন। জলবদ্ধতা চিরতরে নির্মূল করতে হাতে নেওয়া হয়েছে 30 বিলিয়ন দিরহামের বিশাল এক মেগা প্রকল্প তাসরিফ। 2033 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হলে শহরের পানি নিষ্কাশন ক্ষমতা বাড়বে অবিশ্বাস্য 700%। এই মহাপরিকল্পনার মূল আকর্ষণ হল ভূগর্ভস্থ এক শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্ক, যা প্রতিদিন প্রায় 20 মিলিয়ন কিউবিক মিটার পানি সরিয়ে নিতে সক্ষম। শুধু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয়, তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিতেও মাঠ পর্যায়ে প্রস্তুত প্রশাসন। দুবাই ও শারজার রাজপথে মোতায়েন করা হয়েছে হাজারো কর্মী এবং শত শত শক্তিশালী পাম্প। পাহাড়ি ঢলের ঝুঁকি কমাতে নতুন বাঁধ ও রিজার্ভার নির্মাণের পাশাপাশি বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা রাখা হচ্ছে সার্বক্ষণিক সচল। সংযুক্ত আরব আমিরাতের আমাদের সরকার পানি নিষ্কাশনের জন্য সুন্দর ব্যবস্থা করছে। আমিরাত সরকারের যে প্রচেষ্টা, যে উদ্যোগ পানি নিষ্কাশনের জন্য যে প্রকল্প নিয়েছে, তারপরে 2033 সালে এটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হবে। নিরাপত্তার চাদরে শহরকে বাঁধতে নেওয়া হয়েছে কঠোর আইনি পদক্ষেপ। বৃষ্টির সময় পাহাড়ি ঢল প্রবেশ করলে কিংবা বিপজ্জনকভাবে গাড়ি চালালে গুনতে হবে 2000 দিরহাম জরিমানা। এমনকি জব্দ হতে পারে শখের গাড়িটিও। এমন তাৎক্ষণিক পদক্ষেপের সুফলও মিলছে হাতে নাতে। আগের চেয়ে অনেক দ্রুত রাস্তাঘাট থেকে পানি সরে যাওয়ায় স্বস্তিতে প্রবাসীরাও। সুব্রত গাইন, চ্যানেল আই। পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসীদের মিলন মেলা করেছে বিএনপি মালয়েশিয়া শাখা। কুয়ালালামপুরে জি টাওয়ার হোটেলের হলরুমে বিএনপি মালয়েশিয়া শাখা সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা 4 আসনের সংসদ সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। অনুষ্ঠানে বক্তৃতা করেন মালয়েশিয়া বিএনপি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী সালাউদ্দিন, সহসভাপতি ডক্টর এস.এম. রহমান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর অলিউল্লাহ জাহিদ, যুবদল সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ও অন্যরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন। হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের প্রস্তুতি এবং সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সহযোগিতা এবং করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ বিষয়ক কাউন্সিলর কামরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এর আগে ধর্মমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছালে সৌদি ওমরা মন্ত্রী তাকে স্বাগত জানান। এছাড়াও মদিনায় উদ্বোধন করা হয়েছে 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলা। উদ্বোধন করেন মদিনার গভর্নর সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদ। উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ সহ 90টি দেশের ধর্মমন্ত্রী ও প্রতিনিধিরা। সামরিক প্রধানের পদ থেকে পদত্যাগ করে মিয়ানমার প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। সোমবার সংসদীয় অধিবেশনে এই ঘোষণা আসে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,
রাজধানীর নেপিদোর সামরিক সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন। এরপরই তাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়। মিয়ানমারের আইন অনুযায়ী রাষ্ট্রপতি হতে হলে মিন অং হ্লাইংকে সেনাবাহিনী থেকে পদত্যাগ করতে হতো, তবে পদ ছাড়লেও সামরিক বাহিনীর উপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখতে তারই ঘনিষ্ঠ জেনারেল ইয়েউএনকে নিয়োগ দিয়েছেন। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেন মিন অং হ্লাইং। সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তার দল, যদিও এ নির্বাচনে বেশিরভাগ দল অংশ নেয়নি। তবে সামরিক অভ্যুত্থানের পর থেকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার তালিকায় আছেন তিনি। ইন্টারনেট আসক্তি রুখতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়া। 16 বছরের কম বয়সীদের জন্য ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, বিগো সহ বিভিন্ন সামাজিক এই মাধ্যম নিষিদ্ধ করেছে দেশটির সরকার। প্রায় 7 কোটি শিশুর ওপর এই নিয়ম ধীরে ধীরে কার্যকর হবে। সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এতে শিশুদের বিনোদন ও শেখার সুযোগ কমে যেতে পারে বলে অনেকের ধারণা। ইতালির মিলান শহরে ভিসুভিয়াসের ছাইয়ে চাপা পড়া রোমান শহর পম্পেই আজও ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে আছে। ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতের ফলে পম্পেই, হেরকুলানিয়াম সহ আরও কয়েকটি শহর সম্পূর্ণরূপে ছাই ও পাথরের নিচে চাপা পড়ে যায়। এখন যা জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ইতালি থেকে আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ইতালির মিলান শহরে পম্পেই ছিল একটি সমৃদ্ধ রোমান নগরী, যেখানে বসবাস করত ব্যবসায়ী, শিল্পীসহ ছিল বেশ বড় সংখ্যার জনবসতি। প্রায় 2000 বছর আগে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংসপ্রাপ্ত হয় এই শহর। মুহূর্তের মধ্যেই ছাই ও লাভায় ঢাকা পড়ে যায় সবকিছু। ইতিহাসবিদদের মতে পম্পেই ছিল একটি সমৃদ্ধ রোমান নগরী। আগ্নেয় ছায়ের নিচে চাপা পড়ে যাওয়ার ফলে শহরের ঘরবাড়ি, রাস্তা, দোকান, এমনকি মানুষের দৈনন্দিন জীবনের চিহ্ন প্রায় অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়ে যায়। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে উদ্ধার হওয়া থিয়েটার, স্নানাগার, দেয়ালচিত্র ও মানুষের দেহাবশেষ প্রাচীন রোমান সভ্যতার জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। পম্পেই আজও বিশ্ব ইতিহাস ও প্রত্নতত্ত্বে বিশেষ গুরুত্ব বহন করে চলছে। বর্তমানে পম্পেই একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিশেষজ্ঞরা মনে করছেন, পম্পেই শুধু একটি ধ্বংসপ্রাপ্ত শহর নয়, বরং এটি মানব ইতিহাসের জন্য একটি সতর্কবার্তা, যা প্রকৃতির শক্তির সামনে মানুষের অসহায়তার স্মারক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। নিউ ইয়র্কে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে মিরসরাই সমিতি USA। জামাইকায় আয়োজিত অনুষ্ঠানে ছিলেন সংগঠনের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুল হাসান, ঈদ পুনর্মিলনের আহ্বায়ক নাসরিন চৌধুরী ও সদস্য সচিব মরিয়ম হক চৌধুরী। আয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন। অনুষ্ঠানে পবিত্র ঈদ নিয়ে আলোচনা অনুষ্ঠান ছাড়াও সঙ্গীত অনুষ্ঠান ছিল উপস্থিত সবার জন্য মনে রাখার মতো। কাতারে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ঈদ পুনর্মিলনী সভা করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতার। স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবুর সভাপতিত্বে ও রেজাউল করিম রেজুর সঞ্চালনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক আহমেদ মালেক। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, ইঞ্জিনিয়ার ওয়াদুদ, মীর মোশাররফ হোসেন ও অন্যরা। মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ, যুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী সহ সিলেট অঞ্চলের প্রখ্যাত ব্যক্তিদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওমান সরকারের অনুমোদিত বৈধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নির্বাচন হয়েছে। প্রায় এক যুগ ক্লাবের কোনো প্রকার নির্বাচন না হওয়ায় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নির্বাচনকে ঘিরে প্রবাসী 1450 ভোটারের মাঝে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। নির্বাচন পরিচালনা করেন মাস্কাট বাংলাদেশ দূতাবাস, সুলতান কাবুস ইউনিভার্সিটি ও ওমানের সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিনিধিরা। 1995 সালে 171 জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব। আপনাদেরকে সাথে নিয়ে আমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে আগামী দিনে একটা ওমানে আমরা বাংলাদেশি কমিউনিটিতে সুন্দর কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ দূতাবাস রোমে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উদযাপিত হয়েছে। গুরুত্বপূর্ণ ইতালিয়ান ব্যক্তিবর্গ, বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা ও রোমের জাতিসংঘের 3টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিদের সম্মানে একটি কূটনৈতিক অভ্যর্থনার আয়োজন করা হয়। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, বর্তমান সরকারের সময়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিশেষ অতিথি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ডিভিশনের মহাপরিচালক ও রাষ্ট্রদূত আলেসান্দ্রা স্কিয়াভো বর্তমান সরকারের সাথে ইতালি সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনীতির ঊর্ধ্বে থেকে ক্রীড়া নৈপুণ্যে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আহ্বান, প্রথমবারের মতো খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান। স্থল অভিযানে ইরানে 10,000 মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা, যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হলে ইরানের জ্বালানি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি। দুবাইয়ে জলাবদ্ধতার অবসানে মেগা প্রকল্প তাসরিফ 30 বিলিয়ন দিরহামের এই প্রকল্প 2033 সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য। এবং সামরিক প্রধানের পদ থেকে পদত্যাগ করে মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন সিনিয়র জেনারেল মিন অং লাইং, সংসদীয় অধিবেশনে ঘোষণা। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।